বাংলাদেশে জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে কেন্দ্র করে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের সরাসরি প্রভাব ইতোমধ্যেই বৈশ্বিক জ্বালানি বাজারে পড়েছে, যার ঢেউ এসে লেগেছে বাংলাদেশেও। সাময়িক যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্ব নেতারা কিছুটা স্বস্তি পেলেও বাস্তব পরিস্থিতি এখনো অনিশ্চিত। আর সেই অনিশ্চয়তারও একটি বড় উদাহরণ হয়ে উঠেছে বাংলাদেশের পণ্যবাহী জাহাজ বাংলার জয়যাত্রা। জাহাজটি হরমুজ প্রণালী অতিক্রম করতে না পারায় নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ কি তাহলে বড় ধরনের জ্বালানি সংকটের দিকে এগোচ্ছে? মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশের জ্বালানি সরবরাহ ইতোমধ্যেই চাপে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকার অফিস আদালতের সময়সীমা কমিয়ে এনেছে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা পরিস্থিতির গভীরতাকে ইঙ্গিত করে। জ্বালানি সংকটের কারণে পরিবহন খাতেও দেখা দিয়েছে ভোগান্তি, বেড়েছে উৎপাদন ব্যয় এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এই প্রেক্ষাপটে বাংলার জয়যাত্রা জাহাজের আটকে পড়ার ঘটনা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই জাহাজটি প্রায় 40 দিন ধরে মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে আটকে আছে। যুদ্ধবিরতির পর নতুন আশায় যাত্রা শুরু করলেও শেষ পর্যন্ত হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পায়নি জাহাজটি। বিএসসি সূত্র জানায়, সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে যাত্রা শুরু করে প্রায় 40 ঘন্টা চলার পর জাহাজটি হরমুজ প্রণালীর কাছাকাছি পৌঁছায়। এরপর ইরান সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রণালী পার হওয়ার অনুমতি চাওয়া হয়, কিন্তু তেহরান সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। ফলে বাধ্য হয়ে জাহাজটিকে আবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরে ফিরে যেতে হয়। বিএসসির পরিচালক মাহমুদুল মালিক বিষয়টি নিশ্চিত করে জানান, ইরানের নির্দেশনা মেনেই অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু তা মেলেনি। বর্তমানে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অনুমতি পাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। পরিস্থিতি বিবেচনায় জাহাজটিকে আপাতত নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। তিনি আরও জানান, জাহাজে থাকা 31 জন নাবিক নিরাপদে রয়েছেন, তাদের জন্য পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে এবং মনোবল ধরে রাখতে দৈনিক খাবারের বরাদ্দ জনপ্রতি $60 থেকে বাড়িয়ে $12 করা হয়েছে। জাহাজটির সাম্প্রতিক যাত্রাপথও বেশ গুরুত্বপূর্ণ। গত 2রা ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল বাংলার জয়যাত্রা। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে 27 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। সেখানেই পণ্য খালাস শেষ হওয়ার পর কুয়েত থেকে নতুন পণ্য নেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু ঠিক সেই সময় পরিস্থিতি বদলে যায়। জেবেল আলী বন্দরে পণ্য খালাস শেষ হওয়ার পর দিনেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় আঘাত হানলে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে। এতে পুরো অঞ্চলটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে বিএসসি সিদ্ধান্ত নেয় জাহাজটিকে নিরাপদে ফিরিয়ে আনার। যদি পরিকল্পনা অনুযায়ী জাহাজটি 37,000 টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার টাউনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল, কিন্তু হরমুজ প্রণালী পার হতে না পারায় সেই পরিকল্পনা অনিশ্চিত হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। বিশ্বের প্রায় 1/3 তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই প্রণালীতে যে কোনো ধরনের বাধা বা অনিশ্চয়তা সরাসরি জ্বালানি বাজারে প্রভাব ফেলে। বাংলাদেশ যেহেতু আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার উপর নির্ভরশীল, তাই এই পরিস্থিতি দেশের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আশ্বাস দিয়েছিলেন যে বাংলাদেশের জাহাজ চলাচলে কোনো বাধা হবে না এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে, কিন্তু বাস্তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে, যা কূটনৈতিক সম্পর্কের দিক থেকেও প্রশ্ন তৈরি করছে। সংসদে আবারও বিরোধী দলের ওয়াকআউট। সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। গতকাল সন্ধ্যা 7:30টার দিকে বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দল ওয়াকআউট করে। এ নিয়ে চলতি অধিবেশনে 4বারের মতো ওয়াকআউটের ঘটনা ঘটল। ওয়াকআউটের সময় তিনি বলেন, আজকে আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করলাম। এর আগে বিরোধী দলীয় নেতা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোর অভিযোগ তোলেন। বিশেষ কমিটির বৈঠকের সমঝোতায় ব্যত্যয় ঘটিয়ে জুলাই স্মৃতি জাদুঘর বিল সংশোধিত আকারে পাশের প্রেক্ষাপটে উভয় পক্ষের দীর্ঘ বিতর্কের জের ধরে এই ওয়াকআউটের ঘটনা ঘটেছে। ওয়াকআউটের সময় ডা শফিকুর রহমান বলেন, আজকে আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করছি। এই সময় তিনি সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের এবং স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিরপেক্ষতা হারিয়েছেন বলেও অভিযোগ করেন। গতকাল 2 সেশনে চলছে সংসদের অধিবেশন। 2 অধিবেশনে 20টি বিল পাশ হয়েছে।
বেশিরভাগ বিলে বিরোধী দল আপত্তি জানিয়েছে। ব্যাংক রেজুলেশন বিল পাশের সময় প্রয়োজনীয় নথিপত্র বা বিলের কপি সময় মতো হাতে না পাওয়ায় স্পিকারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ ও ক্ষোভ জানান বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমান। তিনি বলেন, বিলের বিষয়বস্তু না বুঝে সংসদ সদস্য হিসেবে হ্যাঁ বা না ভোট দেওয়া অপরাধের শামিল। বিরোধী দলীয় নেতা বলেন, নিয়ম অনুযায়ী 3 দিন আগে আমাদের ডকুমেন্টস গুলো দেওয়ার কথা ছিল। বাস্তবতা বিবেচনা করে ন্যূনতম 1 দিন আগে দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছিল, কিন্তু বিলটি যখন পাশ হচ্ছে তখন টেবিলে আমাদের কাগজ দেওয়া হয়েছে। একদিকে সংসদ চলছে, অন্যদিকে ডকুমেন্টস টেবিলে রাখা। আমরা তো অর্থনীতির ছাত্র নয়, তাই এত দ্রুত এগুলো বুঝে ওঠা সম্ভব নয়। দুর্বল ছাত্র হওয়ার কারণে হাত উপরে তুলবো না নিচে নামাবো সেটা বুঝতে পারেনি। না বুঝে হ্যাঁ বলা যেমন অপরাধ, না বুঝে না বলাও অপরাধ। এই অপরাধ বোধ থেকেই আমরা চুপ থেকেছি। জামায়াতে আমির বলেন, সরকারি দলের সদস্যরা হয়তো সবাই অর্থনীতির ছাত্র এবং অত্যন্ত মেধাবী। তারা কাগজ দেখা মাত্র বুঝে ফেলেছেন ভেতরে কি আছে, কিন্তু আমরা বুঝতে পারিনি। এটা আমাদের অক্ষমতা। এখন আমরা কি করব? আমাদের একটু পরামর্শ দিন। বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদীয় বিশেষ কমিটিতে এই বিলগুলো পর্যালোচনার সময় বিরোধী দলের সদস্যরা উপস্থিত ছিলেন। সেখানে সর্বসম্মতিক্রমে অধ্যাদেশগুলো বিল আকারে পাশের সিদ্ধান্ত হয়েছিল। বিল পাশ হয়ে যাওয়ার পর এখন কিছু বুঝলাম না বলা সাজে না। সংরক্ষিত নারী আসন প্রথম দিনে বিএনপি পরিচয়ে মনোনয়নপত্র নিলেন 52 জন। ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনে নির্বাচন কমিশন থেকে 52 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মঈনুদ্দিন খান এই তথ্য দিয়েছেন। তফসিল অনুযায়ী ত্রয়োদশ সংসদের 50 সংরক্ষিত নারী আসনে ভোট হবে 12 মে। নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে 21 এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। তা বাছাই হবে 22 ও 23 এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 29 এপ্রিল। গেল 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট হয়েছে। বিএনপি 209 আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। তাদের মিত্র 3টি দল পেয়েছে 3 আসন। অন্যদিকে 68 আসন নিয়ে বিরোধী দলের আসনে বসেছে বিএনপির এক সময়ের মিত্র জামায়াতে ইসলামী। তাদের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্যের শরিক এনসিপি পেয়েছে 6 আসন। 3 আসন পেয়েছে অন্য 2 শরিক দল। সংসদের প্রতিনিধিত্বের অনুপাতে বিএনপি ও তার মিত্ররা সংরক্ষিত নারী আসন পাবে 36টি। জামায়াতের নেতৃত্বাধীন জোট 13 ও স্বতন্ত্র জোট 1টি আসন পাবে। দল ও জোটগতভাবে বরাদ্দ পাওয়া আসনের সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দেওয়া হলে বিনা ভোটে নির্বাচিত হবে নারী আসনের একক প্রার্থীরা। রিটার্নিং অফিসার মঈনুদ্দিন খান বলেছেন, প্রথম দিনে 52 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রার্থী, প্রস্তাবক, সমর্থক এসে মনোনয়নপত্র নিতে পারবেন। অনেক আগ্রহী প্রার্থী নিজে এসেছে, অনেক প্রার্থী বা দলের পক্ষ থেকে এসেছে। মনোনয়নপত্র জমার সময় জামানত সহ নির্ধারিত কাগজপত্র দিয়ে জমা দিতে হবে বলেন তিনি। সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মনির হোসেন বলেছেন যে কয়েকজন মনোনয়নপত্র নিয়েছেন তারা বিএনপির পরিচয় নিয়েছেন। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শুক্রবার তিনি দেশে ফিরেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনীর প্রধান যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ জর্জিয়া অঙ্গরাজ্যের পক্ষ থেকে তাকে একটি বিশেষ রেজুলেশন প্রদান করা হয়। এছাড়া গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক সমূহে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।